তুমি এমন করছো কেন? কেন আদর করছো না? তুমি আসলে আমাকে আদর করতেই চাও না। মুগ্ধ তিতিরকে বুকে জড়িয়ে ধরে কাঁথাটা আবার গায়ে দিয়ে দিল। তারপর ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল, আমি এইভাবে কিছুই করতে চাই না তিতির। সুস্থ হয়ে তো সব ভুলে যাবে বলো, কিন্তু আমি চাই আমাদের ফার্স্ট এক হওয়ার স্মৃতিটা সারা জীবন তুমি মনে রাখো। এত এত আদর করব যা তুমি চিন্তাও করতে পারবে না। আজকে শুধু পাগলামি করো না প্লিজ। তিতির কিচ্ছু বলল না, কাঁদতেই থাকলো। মুগ্ধ তিতিরের মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে আর আমার না কেমন অচেনা লাগছে। সুস্থ থাকলে তুমি কখনোই এরকম করতে না, উল্টে লজ্জা পেতে। তোমাকে আমার ওইভাবেই ভালো লাগে। এখন থেকে তো তুমি সারাক্ষণ আমার কাছেই থাকবে। অনেক অনেক আদর করব, তুমি দেখে নিও। তিতির কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়েও পড়ল। কিন্তু মুগ্ধর চোখে আর ঘুম নেই। চলছিল বিরামহীন তুফান, বাইরে ও ভিতরে। ভোরে তিতিরের ঘুম ভাঙতেই দেখল ও আর মুগ্ধ জড়াজড়ি করে একটা কাঁথার মধ্যে শুয়ে আছে। মুগ্ধ বেঘোরে ঘুমাচ্ছে। ইস কি মায়াবী লাগছে। কিন্তু বাসায় তো পিউ আছে। পিউ থাকতেও মুগ্ধ ওর সাথে ঘুমালো। পিউ কি মনে করলো? দেখ, ছেলেটার না এক ফোঁটা লজ্জা নেই। উঠে বসতেই কাঁথাটা সরে গেল। আরো অবাক হয়ে দেখলো ওর গায়ে কিচ্ছু নেই, শুধু একটা সালোয়ার পরা। তাড়াতাড়ি কাঁথাটা টেনে গায়ে জড়ালো। মনে করতে চেষ্টা করলো যে কাল রাতে কি হয়েছিল। কিছুতেই মনে করতে পারছে না। ওদিকে কাঁথা টান দিতেই মুগ্ধর ঘুমও ভেঙে গিয়েছে। মুগ্ধ বলল, এখন আর কি হবে ঢেকে? তিতির লজ্জায় প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি এটা কেন করলে? মুগ্ধ অবাক হয়ে বলল, হায় খোদা, এখন সব আমার দোষ? তিতির কিচ্ছু বলল না। মুগ্ধ উঠে বাথরুমে চলে গেল আর বলল, ড্রেস পরেন। মুগ্ধ বাথরুমে ঢুকতেই তিতির তাড়াতাড়ি কাপড় পরে নিল। ভাবতে লাগলো কি হয়েছিল রাতে। মুগ্ধ ওইভাবে কথা বলল যে, ও নিজেই কি জ্বরের ঘরে কিছু করেছে? মুগ্ধ ফ্রেশ হয়ে বেরিয়ে মোবাইলটা হাতে নিয়ে ইয়ারফোন লাগালো। তারপর একটা নিজের কানে আর একটা তিতিরের দিকে এগিয়ে দিয়ে তিতিরকে বলল, এটা শোনো। তিতির বলল, এটা কি? মুগ্ধ মুচকি হেসে বলল, শোনোই না মন দিয়ে। রেকর্ডিংটা শুনতে শুনতে তিতির লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেল। কি করবে, কোথায় লুকোবে কিছুই বুঝতে পারছিল না। পুরোটা শোনার পর তিতির আর লজ্জায় মুগ্ধর দিকে তাকাতে পর্যন্ত পারছিল না। মুগ্ধ বলল, কি কিছু বুঝলে? কিছু বলো এবার। তিতির আর একটা কথাও বলল না। মুগ্ধ মিটি মিটি হাসছিল আর বলছিল, আহা, এখন বেচারে কি লজ্জা পাচ্ছে। কেন, এখন তোমার আশিকি কোথায় গেল? হ্যাঁ। মা আর স্নিগ্ধ ফেরার পর ওরা সবাই মিলে মিটিংয়ে বসলো। তিতির বসলো একদম মুগ্ধর মার গা ঘেঁষে। মা ওকে জড়িয়ে ধরে বসেছিল। প্রথম কথা উঠলো, কাকে কাকে দাওয়াত করা হবে। মুগ্ধ বলল, এত দাওয়াত ফাওয়াতের কি দরকার মা? আপাতত নিজেরা নিজেরাই করি। কয়েক মাস পর না হয় অনুষ্ঠান করব, তখন সবাইকে না হয় দাওয়াত দিও। মা বলল, হ্যাঁ সেটা তো করবই, কিন্তু এখন তো তোর চাচা ফুপি মামা খালাদের না বললে পারবো না। অন্তত যারা ঢাকায় আছে। না মা, কাউকেই বলো না। লাগলে সামনের মাসে অনুষ্ঠানটা করব, তবু আজ কাউকে বলো না। কিন্তু বিয়ের জন্য সাক্ষী লাগে। আমি আমার বেস্ট ফ্রেন্ডদের ডেকে নিচ্ছি। রিলেটিভ কাউকে আমি এখন চাচ্ছি না মা। জানি এসেই পিঞ্চ করতে শুরু করবে। আজকের দিনে আমি মেজাজ খারাপ করতে চাই না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা, বিয়ে পড়াতে কাজই আসবে, রেজিস্ট্রি করতে উকিল আসবে, তোর ফ্রেন্ডরা আসবে, তাই রান্না বান্নার ব্যবস্থা তো কিছু করতেই হবে। হ্যাঁ, সেটা তোমার মন যা চায় তুমি তাই করো। বাসায় প্রায় সবাই আছে, শুধু টুকটাক কিছু বাজার লাগবে। আচ্ছা, আমি আর স্নিগ্ধ যাচ্ছি বাজারে। কি কি লাগবে লিস্ট করে দাও। দুজন গিয়ে কি করবি? তুই একা যা, স্নিগ্ধকে অন্য কাজে পাঠাবো। স্নিগ্ধ বলল, কি কাজ আমু? মা বলল, ওই যে ফুলের কাজ করে না, তুই ওদের আনতে যাবি বাসর ঘর সাজাবার জন্য।
তিতির লজ্জা পেল, কিন্তু কিচ্ছু বলল না। ছোট ভাই বোনদের সামনে মুগ্ধও যেন একটু লজ্জাই পেয়ে গেল। বলল, আরে না মা, বাসর ঘর সাজানো লাগবে না। একটা থাপ্পড় মারবো যদি সবকিছুতে না না করিস। বিয়ে যেমন ভাবেই হোক, সেটা প্রত্যেকটা মানুষের জীবনের খুব স্পেশাল একটা দিন। সেটাকে স্পেশাল করার জন্য তো কিছু করতেই হবে। এই দিন জীবনে বারবার আসবে না। আচ্ছা, যা মন চায় তুমি তাই করো। উকিল আর কাজীর সাথে কথা বলেছিস? হ্যাঁ, ওনারা সন্ধ্যে 6টায় চলে আসবে। আচ্ছা। মা আবার তিতির এর দিকে ফিরে বলল, মা চলো আমরা একটু শপিং এ যাই, তোমাকে বউ সাজাতে হবে না। তিতির বলল, না না আন্টি, এখন শপিং এ যাব না। এখনো আন্টি বলছো? মা বলো। তিতির হেসে বলল, হ্যাঁ মা, আমার মা। হ্যাঁ, এবার বলো শপিং এ কেন যেতে চাইছো না? এখন বিয়েটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মা। কি বললাম, কি সাজলাম, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ? সময়ও তো নষ্ট হবে, তাই না? আপনার ছেলের কাছে আমার কয়েকটা শাড়ি আছে, সেখান থেকেই একটা পরে নেব। মা তিতিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা গো, তোমার শ্বশুর বেঁচে থাকলে দেখতে কত কি করতো। আমাদের তো পালিয়ে বিয়ে হয়েছিল, খুব সাদা মাটা ভাবে হয়েছিল আমাদের বিয়ে। তাই মুগ্ধর বিয়ে নিয়ে আমাদের দুজনের অনেক স্বপ্ন ছিল। ইচ্ছে করছে না এমন চুপচাপ বিয়ে দিতে। যাই হোক, তুমি যখন চাইছো না শপিং এ যেতে, আমি আর জোর করব না। কিন্তু বউ তো সাজতে হবে মা। পালিয়ে গিয়ে আমাদের বিয়ে হলেও তোমার শ্বশুর আমাকে বেনারসি শাড়ি দিয়েছিল বিয়েতে। খুব যত্ন করে রেখেছিলাম মুগ্ধর বউয়ের জন্য। তুমি কি ওইটা আজ পরবে? আর মুগ্ধর বউয়ের জন্য যে গয়নাগুলো বানিয়েছিলাম, সেইগুলো অবশ্যই পরবো মা। আমি শুধু শপিং এ যেতে চাইছিলাম না, আপনার বিয়ের শাড়ি পরবো, এটা তো আমার সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে তাহলে। বিকাল 4টা। তিতির মুগ্ধর ঘরের ড্রেসিং টেবিলের আয়নায় তাকিয়ে নিজেকে দেখছে। সাজগোজ কিছুই নয়, শুধু একটা লাল বেনারসি, মুগ্ধর মায়ের বিয়ের বেনারসি। আর কানে ঝুমকা, গলায় নেকলেস, হাতে চুড়ি, কপালে টিকলি, টায়রা, নাকে নথ, আর চোখে গাঢ় করে কাজল লাগিয়েছে। ব্যাস, ঘরের বিছানায় লাল রঙের একটা বেড কভার দেওয়া হয়েছে। বিছানার উপর বেলি আর গোলাপ ফুল দিয়ে বাসর ঘর সাজানো হয়েছে। সিম্পল ভাবে সাজানো হয়েছে, কিন্তু তিতিরের মনে হলো এত সুন্দর বাসর ঘর এর আগে কোনোদিনও দেখেনি। আজ রাতে এই বিছানায় মুগ্ধর হাতে তিতিরের মরণ হবে, সুখের মরণ। ভাবতেই লজ্জা লাগলো তিতিরের। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে তিতির ফিরে তাকাতে সাদা পাঞ্জাবি পরা মুগ্ধকে দেখতে পেল। মুগ্ধ ওকে দেখেই দাঁড়িয়ে পড়ল। ইস, কি সুন্দর দেখাচ্ছে তিতিরকে। মুগ্ধ তিতিরের দিকে এগিয়ে গেল। ও হাঁ করে তাকিয়ে আছে যে তিতির লজ্জায় পেয়ে যাচ্ছে। মুগ্ধ কাছে এসে আঁচলটা তুলে ঘোমটাটা দিয়ে দিল তিতিরের মাথায়। তারপর মুখটা 2 হাতে ধরে বলল, পুরাই বউ, তোমাকে যে কি সুন্দর লাগছে দিদি, বলে বোঝাতে পারবো না। অসাধারণ। দাঁড়াও। এই কথা বলেই মুগ্ধ আলমারির দিকে গেল। আলমারি খুলে সিলেটের সেই লাল টিপের পাতাটা বের করলো। একটা টিপ উঠিয়ে তিতিরের কপালে পরিয়ে দিল। তারপর বলল, একদম পারফেক্ট, আমার বউ লাগছে। তিতির মুচকি হাসলো, বলল, এই তুমি যে এমন সময় ঘরে এলে, কেউ কিছু মনে করবে না? আরে না, আমি বাইরে যাই, কেউ যদি চলে আসে। মুগ্ধ তিতিরকে যেতে দিল না, বলল, সবাই ব্যস্ত, কেউ আসবে না। আর শোনো, একটা কথা, আমি বোধহয় এই মাসে ছুটি পাবো না, তাই হানিমুনের জন্য তোমাকে কয়েক মাস অপেক্ষা করতে হবে। আমার কোনো সমস্যা নেই, কাজে কোথাও গেলেও যেতে পারতাম শুক্র শনিবার। আমরা কোথায় যাব? কেন, কাশ্মীর? সব ভুলে গেছো? আমরা প্ল্যান করেছিলাম না হানিমুনে কাশ্মীর যাব? ভুলিনি, মনে আছে। তবুও যদি চেঞ্জ করো তাই জিজ্ঞাসা করলাম। না, চেঞ্জ করবো কেন? যেরকম প্ল্যান হয়েছিল সেই রকমই হবে। যেহেতু 12 দিনের ট্রিপ, তাই এখন যেতে পারছি না।
এতগুলো দিন ছুটি হুট করেই পাওয়া তো সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তোমার পাসপোর্ট আছে? না। ও, তাহলে তো এর মধ্যে পাসপোর্টটাও করে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা দিদি, এইসবের কোনো মানে হয় বলো? কোন সবের? এই যে বাসর ঘর রেডি, বিছানা রেডি, বর রেডি, বউও রেডি, অথচ শুধু একটা বিয়ের জন্য বসে থাকতে হচ্ছে। এর কোনো মানে হয়? চলো শুরু করে দিই। তিতির মুগ্ধর বুকে একটা ধাক্কা দিয়ে বলল, উফ, খালি আজে বাজে কথাবার্তা। হ্যাঁ, আজে বাজে কথা আমিই বলি। কাল রাতে কি বলেছিলে? আমি হাগ আর কিস ছাড়া কিছুই করতে পারি না। আর আর কি বলা জানো? কি যে করছো? হ্যাঁ, আমার একেবারে ইজ্জত যায় যায় অবস্থা। ছি ছি, এই ছিল তোমার মনে? তিতির লজ্জায় লুটিয়ে পড়ল, নিচের দিকে তাকিয়েছিল। মুগ্ধ বলল, আজকে রাতে যে তোমার কি হবে তিতির, রেডি থেকো। কাল সারা রাত আমাকে কষ্ট দিয়েছ, সব একেবারে সুদে আসলে তুলবো। খালি বিয়েটা হয়ে যেতে দাও, খুব ভালোভাবে বোঝাবো মুগ্ধ কি পারে আর কি পারে না। তিতির মুগ্ধর বুকে কিল মারতেই মুগ্ধ তিতিরকে জড়িয়ে ধরলো মুগ্ধ। তিতির বলল, তুমি আমাকে গান শোনাও না কেন? সেই যে সিলেটে গিয়েছিলাম, 2 দিনে একটাও গান শোনাওনি। তখন কি গান গাওয়ার মতো কোনো মন মানসিকতায় ছিলাম? তুমিও তো শুনতে চাওনি। তা অবশ্য ঠিক। দুজনেরই তখন বুকের ভেতর কষ্টের চাষবাস চলছিল। হুম, এখন শুনবে? হ্যাঁ, কিন্তু কেউ শুনলে কি ভাববে? শুধুমাত্র বাংলা সিনেমাতেই সম্ভব অনেক দূর থেকেও গান শুনতে পাওয়া। এটা বাস্তব, তাই এখানে বসে গান গাইলে তা বাইরে যাওয়া হবে না। আর কেউ হুট করে আসবেও না। তাহলে শুনবো। গাও, আমি কান পেতে আছি। এটা আমার অনেক অনেক প্রিয় একটা গান দিদি। কিন্তু তবুও এই গানটা আমি কখনো তোমাকে শোনাইনি। জমিয়ে রেখেছিলাম বিয়ের রাতে তোমাকে শোনাবো বলে। কিন্তু এখন বুঝতে পারছি রাতে গান টান গাওয়ার সময় বোধহয় পাবো না, তাই এখনো শুনিয়ে নিচ্ছি। তিতির আবারও লজ্জা পেয়ে সরেই যাচ্ছিল। উফ, তুমিও না। মুগ্ধ ওকে আবারও বুকের মধ্যে জড়িয়ে ধরে দেওয়ালে হেলান দিয়ে গান গাইতে শুরু করলো। তিতির বরাবরই এইভাবে মুগ্ধর বুকে মাথা রেখে গান শুনতে পছন্দ করে। মুগ্ধর বুকের পাঁজর যেন প্রতিটা ধুকধুকের মধ্যে দিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দেয় তিতিরের গাল। আর গানের প্রতিটা কথা, সুর, সাথে প্রিয় মানুষটার কণ্ঠস্বর কানের এত কাছে। গান শেষ করে তিতিরের কানে কানে মুগ্ধ বলল, আজ রাতে তো তুমি শেষ। তিতির লজ্জায় লজ্জায় এখনই শেষ হয়ে যাচ্ছে, দৌড়েই চলেই যাচ্ছিল। মুগ্ধ হাত ধরে থামাতে গিয়ে খেয়াল করলো তিতিরের হাতে সুন্দর নকশা করা মেহেন্দি। বলল, তুমি মেহেন্দি পরেছো? হ্যাঁ, আমি একদমই খেয়াল করিনি। কখন পরলে? খুব সুন্দর হয়েছে। নতুন বউয়ের হাতে মেহেন্দি না হলে কি হয় জানো? মাও ঠিক এই কথাই বলেছিল। আমি পড়তে চাইনি, প্রথমে লজ্জা লাগছিল, পরে মা আর পিউয়ের জোড়াজুড়িতে পড়েছি। কখন লাগিয়েছ? আমি তো কই দেখলাম না। তুমি তখন বাজারে গিয়েছিলে, বাজার দিয়েই তো আবার চলে গেলে। হ্যাঁ, কাজ ছিল তো। নিজের বিয়ের সব আয়োজন তো নিজেকেই করতে হচ্ছে। সেই জন্যই তো দেখতে পাওনি। অল্প সময় রেখেছো, তবু কি সুন্দর গাঢ় রং হয়েছে দেখো। তার মানে হচ্ছে তোমার বর তোমাকে অনেক ভালোবাসবে। আমার বর তো আমাকে এমনিতেই ভালোবাসে, মেহেন্দির রঙে কিচ্ছু আসে যায় না। মুগ্ধ ওকে কাছে এনে বলল, ভালোবাসা তো আজ রাতে টের পাবে গো সুন্দরী। তিতির এক ধাক্কা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। মুগ্ধ হাসতে লাগলো। কিছুক্ষণ পর ঘর থেকে বের হতেই মুগ্ধর মেজাজটা খারাপ হয়ে গেল ড্রয়িং রুমে ইকরাকে দেখে। সাথে ফুপিও আছে। মা কি ওদেরকে বলেছে নাকি ওরা নিজ দায়িত্বে এসে হাজির হয়েছে? মা ভয়ে ভয়ে তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধ কিচ্ছু বলল না, তবে আশেপাশেই থাকলো, কারণ তিতির ওখানেই আছে। কখন যে ফুপি তিতিরকে উল্টোপাল্টা প্রশ্ন করে বসে তার ঠিক নেই। যেমন চিন্তা করলো তেমনই হলো। কিছুক্ষণ পরেই ফুপি তিতিরকে জিজ্ঞাসা করলো, এইভাবে বাবা মাকে না জানিয়ে বিয়ে করছো, তোমার কি ভয় করছে না? তিতির কি বলবে ভেবে পেল না।
আবার চুপ করে থাকলেও তো বেয়াদবি ভাববে। ও ভাবতে ভাবতে মুগ্ধ গ্লাসে পানি ঢালতে ঢালতে উত্তরটা দিল, ফুপি, সবার বিয়েতে যে বাবা মা থাকবে এমন তো কোনো কথা নেই। আমার বাবা মার বিয়েতেও তো মায়ের বাবা মা ছিল না। তো তারা কি সুখী হয়নি? তোমার বাবা মায়ের তো অন্য ব্যাপার ছিল, ভাবির বিয়ে হয়ে যাচ্ছিল তাই। মা জানে মুগ্ধ আরো কথা বললে ওর মুখে লাগাম ছুটে যাবে, তাই মুগ্ধ কিছু বলার আগেই মা বলল, ওদের ব্যাপারটা আমাদের চেয়েও বেশি অন্য ব্যাপার। তোমরা তো সবটা জানো না, তাই বুঝতেও পারছো না। যেহেতু মা বলেছে তাই মুগ্ধ এই ব্যাপারে কিচ্ছু বলল না। পিউ এর দিকে তাকিয়ে বলল, পিউ, তুই তিতিরকে নিয়ে তোর ঘরে বা আমার ঘরে যা। আমার ফ্রেন্ডরা চলে এসেছে নিচে, এখনই উপরে চলে আসবে। পিউ তিতিরকে নিয়ে মুগ্ধর ঘরে গেল। ইকরা লুকিয়ে চোখের জল মুছে নিল, তবু মুগ্ধর চোখ এড়ালো না। ইকরা কাঁদছে কাঁদো, শুধু ভালোবাসলেই তো হয় না, পথটাও জানতে হয়। মুগ্ধর ফ্রেন্ড তমাল চলে এসেছে। তমাল বলল, এতদিনে তাহলে বিয়ে করছিস? মুগ্ধ হাসতে হাসতে বলল, কথা বলবি না সারা, মেয়েরে একেবারে নাকটা ফাটিয়ে দেবো। তুমি তো তোমার হিরোইনের সাথে বাচ্চা কাচ্চা ফুটিয়ে ফেলেছ, আর আমি কেবল সুখের বুক দেখলাম। তমাল মুগ্ধর কাঁধে হাত রেখে বলল, সরি দোস্ত, আমার বোকামির জন্যই তোদের দুজনের জীবনে কাল নেমে এসেছিল। সেদিন আমার ওই কাজ করা উচিত হয়নি। শক্তিকে তো আমি ঠিকই বিয়ে করতে পেরেছি, কিন্তু আমার পাপে তোরা। মুগ্ধ তমালকে থামিয়ে দিয়ে বলল, আরে থাম ভাই, ওইসব কথা বলে আর লাভ নেই। কপালে যা ছিল তাই হয়েছে, এখনো কপালে যা আছে তাই হতে চলেছে। তমাল চুপ। মুগ্ধ আবারও বলল, সুপ্তি আর বাচ্চাদের আনিসনি কেন? সুপ্তি ওর বাবার বাড়িতে, পরে একদিন বউ দেখাতে নিয়ে আসবো নে। ওরা কথা বলতে বলতে মুগ্ধর অন্য ফ্রেন্ডরাও চলে এলো। সবাই গল্প গুজব করছে। মা রান্না বান্নার ফিনিশিং দিতে গিয়েছে, ফুপি তাকে হেল্প করছে। ইকরা স্নিগ্ধ ড্রয়িং রুমে এক কোনায় বসে গল্প করছে। পিউ এসে ইকরাদের সাথে জয়েন করলো। তার মানে তিতির এখন একা। মনটা বারবার তিতিরের কাছে যেতে চাইছে। সবার চোখের আড়াল থেকে পা পিছিয়ে পিছিয়ে মুগ্ধ চোরের মতো গিয়ে ঘরে ঢুকলো। তিতির আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছিল। আচ্ছা, এই জন্য তাহলে পিউ বেরিয়ে গিয়েছে? মুগ্ধ আচমকা গিয়ে তিতিরকে পেছন থেকে জড়িয়ে ধরল। তিতির লাফিয়ে উঠল। উফ, তুমি না! ভয় পেলে কেন? কি ভেবেছিলে অন্য কেউ? না, তবে হঠাৎ তো, তাই চমকে গিয়েছিলাম। মুগ্ধ পেছন থেকেই তিতিরের কানের নিচে একটা চুমু দিল, তারপর বলল, এই পৃথিবীতে মুগ্ধ ছাড়া কেউ কি আছে যে তোমার গায়ে টাচ করতে পারে? তিতির মুগ্ধর দিকে ঘুরে গলা জড়িয়ে ধরে চোখে চোখ রাখল। মুগ্ধ তিতিরের কোমরে হাত রাখল, বলল, লেটস হ্যাভ আ কিস, ইট উইল বি লাস্ট কিস অফ আওয়ার আনম্যারিড লাইফ। তিতির চোখ নামিয়ে মিষ্টি করে হাসল। মুগ্ধ তিতিরের ঠোঁটে ঠোঁট রেখে নিবিড়ভাবে চুমু খেল। তিতির ভেসে গেল অন্য কোনো দুনিয়ায়। সিলেটের পর এই প্রথম মুগ্ধর এত কাছে আসা। যদিও কাল থেকে অনেক কিছুই হয়েছে, সেসব কিছু সেইভাবে খেয়াল নেই তিতিরের। মুগ্ধ বলার পর সব মনে পড়লে অনুভূতিগুলো তো আর পাওয়া যাবে না। দুজনেই দুজনকে বেহুশ হয়ে চুমু খাচ্ছে, কেউ কাউকেই ছাড়ছে না। কতক্ষণ যে পার হয়ে গেল কে জানে। হঠাৎ রিংটোন বেজে উঠতেই তিতির ছেড়ে দিল। মুগ্ধ হেসে বলল, আমার ফোন পকেটে, তোমার ফোন এসেছে। মুখে হাসলেও মুগ্ধ কলিজার ভেতর অজানা একটা ভয় কামড় দিয়ে উঠল। তিতিরের ফোনটা বেডসাইড টেবিলের উপর রাখা ছিল। তিতির ফোনটা হাতে নিয়েই ছুঁড়ে ফেলে দিল বিছানার উপর। যেন ইলেকট্রিক শক লেগেছে, সারা শরীর থরথর করে কাঁপছে। মুগ্ধর দিকে ফিরে ভয় ভয় বলল, ভাইয়া। মুগ্ধর সারা শরীরে রক্ত যেন পানি হয়ে গেল। যা বোঝার বুঝে গেল মুগ্ধ। ফোনটা তুলে তিতিরের হাতে দিয়ে বলল, ফোনটা ধরো। না প্লিজ, আমি ফোন ধরবো না। তিতির, আমাদের কপালে যা আছে তাই হবে, তুমি ফোনটা ধরো। আমার মনটা কেমন করছে। না, আমি ফোনটা ধরতে পারবো না। ওরা কথা বলতে বলতে কলটা কেটে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই একটা মেসেজ এলো। তিতির বলল,
ভাইয়া মেসেজ দিয়েছে, আমার ভয় করছে মেসেজটা ওপেন করতে। কোনো বিপদ হয়েছে কি? আমি কি চলে এসে ভুল করলাম? মুগ্ধ ফোনটা হাতে নিয়ে মেসেজটা ওপেন করলো। মেসেজটায় লেখা ছিল, বাবা হার্ট অ্যাটাক করেছে কালকে, আমাদের কাউকে কিচ্ছু বলেনি, আজ আমরা টের পেয়ে হসপিটালে নিয়ে এলাম, সাথে সাথে এমার্জেন্সিতে অ্যাডমিট করেছি, ডক্টর বলেছেন অনেক দেরি হয়ে গেছে, আল্লাহকে ডাকতে। আর কিছু পারেন আর না পারেন প্লিজ একটু দোয়া করবেন, আপনার নতুন জীবন সুখের হোক। মুগ্ধ তিতিরকে বলল, তিতির, আমাদেরকে বের হতে হবে এক্ষুনি। তিতির মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা পড়ে ফ্লোরে বসে পড়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, আমার পাপেই বোধহয় সব হয়েছে, শুধু এই ভয়টা পেয়েই আমি এত বছর আসতে পারিনি। এবার বলার বা ভাবার সময় এখন না দিদি, প্লিজ তুমি ওঠো। তিতিরকে ধরে ওঠালো মুগ্ধ। তিতিরের দৃষ্টি এলোমেলো, কেঁদেই চলেছে, কিচ্ছু করার নেই, পুরো পৃথিবীটা ভেঙে পড়ছে ওর মাথার উপর। ওর বাবা কি চলে যাবে? না, আল্লাহ যেন এত বড় শাস্তি ওকে না দেয়। বাবাকে ও সবচেয়ে বেশি ভালোবাসে, বাবার কিছু হলে ও নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। আল্লাহ ওর পাপের শাস্তি যেন ওর বাবাকে না দেয়। মুগ্ধ বলল, আরে কি হলো, চলো। আর তার আগে শাড়িটা পাল্টে দাও, বাবা আমাদের এইভাবে তোমাকে দেখলে আরো ক্ষতি হতে পারে। তিতির গয়নাগাটি সব খুলল, তাড়াহুড়ো করে হাতের চুড়ি খুলতে গিয়ে খোদাই করা ডিজাইনের ঘষা লেগে হাতটা কেটেও গেল। সেই দিকে ভ্রূক্ষেপ করলো না তিতির। মুগ্ধ যে ঘরে আছে সেই দিকে খেয়াল নেই তিতিরের। ওর সামনেই শাড়ি খুলতে লাগলো। উফ, এত সেফটি পিন কেন লাগিয়েছে শাড়িতে? মুগ্ধ হেল্প করলো। সবগুলো সেফটি পিন খোলা হতেই মুগ্ধ আলমারি থেকে একটা শার্ট নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার বাইরে গিয়েই পাঞ্জাবিটা খুলে শার্টটা পরে নিল। ওকে এইভাবে চেঞ্জ করতে দেখেই মা কাছে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মুগ্ধ, চেঞ্জ করলি কেন, আর তোকে এমন দেখাচ্ছে কেন? মা, তিতিরের বাবা হার্ট অ্যাটাক করেছে। মা নির্বিকার চোখে তাকিয়ে রইলেন। এর মধ্যে তিতির শাড়ি গয়না হাতে নিয়ে সালোয়ার কামিজ পরে বেরিয়ে এলো। ওগুলো মায়ের হাতে দিয়ে বলল, আমাকে মাফ করবেন মা। মা বলল, এসব কথা এখন রাখো, তাড়াতাড়ি যাও। তিতির মুগ্ধর দিকে তাকাতেই মুগ্ধ বলল, চলো। ওরা বেরিয়ে গেল। সামান্য কজন অতিথি অবাক হয়ে চেয়ে রইল। মুগ্ধর ৭ তলার বাসা থেকে লিফটে উঠতেই তিতির তাকিয়ে দেখলো ম্যাক্সিমাম ফ্লোরে লিফট কল করা আছে অলরেডি। ৬ তলার লিফটের দরজা খুলতেই তিতির মুগ্ধর হাত ধরে টেনে বের করলো। তারপর সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে লাগলো। অগত্যা মুগ্ধও দৌড় লাগালো। তিতিরের কান্না ১ সেকেন্ডের জন্যও থামেনি। গাড়িতে ওঠার পর থেকে তিতির বারবার ঘড়ি দেখছিল। মুগ্ধ বলল, টেনশন করো না, রাস্তায় জ্যাম নেই, তাড়াতাড়ি পৌঁছে যাব। তান্নাকে ফোন করে জিজ্ঞেস করো বাবা কোন হসপিটালে আছে। তিতির তাই করলো। তান্না কোনো উল্টোপাল্টা কথা বলল না, সোজাসুজি বলে দিল কোন হসপিটালে আছে। মুগ্ধ বলল, এসব কিছুর জন্য আমিই দায়ী। আমার কাছে আসার জন্য যদি তোমার উপর প্রেশার ক্রিয়েট না করতাম তাহলে তুমি আসতেও না, আর এই অঘটনটাও হয়তো ঘটতো না। নিজেকে দোষ দিও না, তুমি প্রেশার ক্রিয়েট না করলেও আমি আসতাম। বাসায় আমার উপর দিয়ে যা যাচ্ছিল তা আমি মানতে পারছিলাম না, তাই আমি গিয়েছি। কিন্তু এটাও সত্যি, বাবা নির্বিকার ছিলেন সব কিছুতে। মা আর ভাইয়ার অত্যাচারে যেমন বাধা দেননি, তেমন নিজে এমন কোনো কথা বলেনি যাতে আমি কষ্ট পাই। আর আমি বাবাকে এতটা কষ্ট দিলাম? আমি মানুষ না, আমি সত্যিই একটা কুলাঙ্গার। এসব বলো না দিদি, সব ঠিক হয়ে যাবে। তিতিরের ঠোঁট কামড়ে ধরে রেখেছে, সে কাঁদছে, চোখের পানি গাল বেয়ে পড়ে ওর জামা ভিজে যাচ্ছে। মুগ্ধর তো ক্ষমতা নেই এই কান্না থামাবার। আল্লাহ কেন এত কঠিন মুহূর্ত লিখে রাখে ওর কপালে? মুগ্ধ বলল, কেঁদো না তিতির, কেঁদো না। আমি বাবাকে হারিয়েছি, আমি বুঝি বাবা হারানোর কষ্টটা কেমন। তুমি অনেক ভালো আর অনেক লক্ষ্মী একটা মেয়ে। আল্লাহ তোমাকে এত তাড়াতাড়ি এতটা কষ্ট দেবে না, দেখে নিও, কিচ্ছু হবে না বাবার। তুমি তো বাবার কাছেই যাচ্ছ, তোমাকে দেখলে বাবার বুকের কষ্ট একদম কমে যাবে। তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল,
আমাকে ভালোবেসে তুমি শুধু কষ্টই পেলে, আমি একটু সুখ দিতে পারলাম না তোমাকে। মুগ্ধ বাম হাতটা তিতিরের গালে রেখে চোখ মুছে দিয়ে বলল, পাগলি, এইভাবে ভেবো না তো। যা পেয়েছি হাজার জনম তপস্যা করেও সবাই পায় না। আমার কোনো আক্ষেপ নেই, তুমি আমার ভাগ্যে লেখা নেই, এটা আমি মেনে নিলাম আজকে। তুমিও মেনে নাও। তিতির মুগ্ধর হাতটা ধরে কাঁদতে লাগলো। আজ শনিবার, রাস্তায় কোনো জ্যাম নেই, কিন্তু রাস্তাটা শেষই হচ্ছে না। বনানী থেকে ধানমন্ডি এইটুকু রাস্তা যেন আজ হাজার মাইলের দূরত্ব হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা যেন 1 সেকেন্ডের ঘর পার করতে 5 সেকেন্ড সময় নিচ্ছে।